পরিমল সাহেবের ছোট সংসার। স্ত্রী ঝর্ণা এবং ছেলে জয়কে নিয়ে তিনি বেশ সুখে দিন কাটাচ্ছেন। পরিমল সাহেব উচ্চপদস্থ পদে চাকুরি করেন। তার বয়স ৫৬ বছর, স্ত্রী ঝর্ণার বয়স ৪৮ বছর, গৃহবধূ এবং ছেলে জয় ১৮ বছরের এক টকবগে তরুণ। জয়কে নিয়ে আজকাল পরিমল সাহেবের ভীষণ চিন্তা হয়। যা দিনকাল পড়েছে, ছেলেমেয়েরা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তিনি সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকেন, ছেলের দিকে নজর দেওয়ার সময় পান না। তবে ঝর্ণার উপরে তার আস্থা আছে। সে ছেলের সব খোঁজ খবর রাখে। মিসেস ঝর্ণা সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ঠিকভাবে ছেলের দেখভাল করে। জয় নতুন কলেজে ভর্তি হয়েছে। ওর যেন নতুন জন্ম হয়েছে। নিজেকে অনেক বড় মনে হয়। তুষার জয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। সে জয়ের সাথে অনেক আড্ডা দেয়। বান্ধবীদের নিয়ে অনেক ধরনের চিন্তা করে। তবে সবচেয়ে ভালো লাগে ভূগোলের ম্যাডামকে। জয় জানে ম্যাডামকে নিয়ে এসব চিন্তা করা অন্যায়। কিন্তু ওর মন মানে না। ম্যাডামের বয়স আনুমানিক ৪৫ বছর হবে। বেশ লম্বা। ভূগোল ম্যাডামের ক্লাস শুরু হবার আগে জয় প্রতিদিন কলেজের করিডোরে দাঁড়িয়ে থাকে। কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে ম্যাডামকে ভালোভাবে দেখা যায়। ম্যাডাম যখন হাঁটেন তখন তাকে দেখতে অনেক সুন্দর লাগে। আজকে জয়ের মন ভালো নেই। রাতে ওর স্বপ্ন হয়েছে। এটা জয়ের কাছে নতুন নয়। এর আগেও হয়েছে। কিন্তু আজ স্বপ্ন ভূগোলের ম্যাডামকে নিয়ে হয়েছে। স্বপ্নটা দেখার পর থেকে জয় কেমন যেন একটা অপরাধবোধে ভুগছে। সকালে ঘুম থেকে উঠে জয় বাথরুমে ঢুকল। পরনের লুঙ্গিটা বালতিতে ভিজিয়ে রাখল, একটু পর কাজের মাসি ধুয়ে দিবে। জয় ঠিক করল আজ আর কলেজ যাবে না। এমন সময় জয়ের মা ঝর্ণা জয়ের রুমে ঢুকল। জয়কে বলল, আজকে কলেজ যাবি না? জয় উত্তর দিল, না মা, শরীরটা ভালো লাগছে না। জয়ের মা বলল, কেন বাবা, কি হয়েছে? জয় বলল, না মা, তেমন কিছু নয়। জয়ের মা আর কথা বাড়াল না, সে বলল, ঠিক আছে, আজ আর কোথাও যেতে হবে না। টেবিলে খাবার দিচ্ছি, তুই খেতে আয়। ঝর্ণা ডাইনিং রুমের দিকে রওনা হল। জয় পিছন থেকে তার মায়ের হেঁটে যাওয়া দেখছে। হঠাৎ ওর মাথা ঘুরে উঠল। শরীরটা ঝিমঝিম করতে লাগল। অবাক চোখে জয় দেখল ওর মাকে। মাথার মধ্যে আবোলতাবোল চিন্তা জেঁকে বসল জয়ের। পরক্ষণেই মনে হল, ও এসব কি ভাবছে। ছিছি, নিজের মাকে নিয়ে কেউ কখনো এ ধরনের চিন্তা করে? জয় মুখ ধুয়ে রুম থেকে বের হল। তুষারকে ফোন করল। হ্যালো আন্টি, তুষার আছে? ওপাশ থেকে বলল, কে? জয় নাকি? জয় বলল, হ্যাঁ আন্টি, আমি জয়। একটু ধরো বাবা, ডেকে দিচ্ছি। একটু পর তুষার ফোন ধরল। কি রে জয়, কি খবর? তুষার, আজকে কলেজ যাব না। শরীর ভালো নেই। কলেজ ফাঁকি দিচ্ছিস কেন? চলো না। জয় একবার ঠিক করল কলেজ যাবে। পরমুহূর্তেই ঝর্ণা তার চোখের সামনে ভেসে উঠল। না রে, তুই যা। আমি আজকে আর যাব না। ফোন রেখে জয় খাবার খেতে বসল। যতই চেষ্টা করছে মার ব্যাপারটা মন থেকে মুছে ফেলতে, ততই যেন আরও বেশি করে চোখের সামনে ভেসে উঠছে। জয় ঝর্ণাকে কিছু বুঝতে দিল না। ঝর্ণাও টের পেল না যে সকাল থেকে তার ছেলে ড্যাব ড্যাব করে তাকে দেখছে। ধীরে ধীরে ঝর্ণার চিন্তা জয়কে গ্রাস করল। দুপুরের দিকে জয় টের পেল, আজ সারাদিন শুধু মাকে নিয়েই চিন্তা করেছে। এর মধ্যে মায়ের সাথে ১ ঘন্টার মতো গল্প করেছে। কথা বলতে বলতে সে চোরা চোখে মার উপর নিচ ভালো করে দেখে নিয়েছে। জয় ভাবছে, ৪৮ বছর বয়সেও মা কত সুন্দর। মা বেশ লম্বা চওড়া মহিলা, ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা। একটা ব্যাপার জয়কে পাগল করে তুলেছিল। জয় নিজের রুমে শুয়ে মার কথা ভাবছে। যতই ভাবছে তত মার প্রতি এক তীব্র আকর্ষণে পাগল হয়ে উঠছে। মার গলা শুনে জয়ের চিন্তার জাল ছিন্ন হল। জয়, এই জয়। হ্যাঁ মা, বলো। আমি স্নান করতে গেলাম। কেউ এলে দরজা খুলে দিস। ঠিক আছে। হঠাৎ জয়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপল। স্নান করা অবস্থায় দেখলে কেমন হয়? কিভাবে দেখবে ভেবে পাচ্ছে না। হঠাৎ ওর মনে পড়ল, ওরা যখন এই বাসায় প্রথম আসে তখন মার রুমের বাথরুমে ফলস ছাদে পুরানো মালপত্র রেখেছিল। তখনই খেয়াল করেছিল ছাদে ২ ইঞ্চি একটা ছিদ্র আছে। শুধু তাই নয়, ওই বাথরুমের ছাদে তার রুমের বাথরুমের ছাদ থেকেও যাওয়া যায়। জয় এক লাফে ওর বাথরুমের ছাদে উঠে মার বাথরুমের ছাদে গেল। ছাদে একটা কাগজের কার্টুন বিছানো রয়েছে। জয়ের বুক ধিপধিপ করছে, হাত কাঁপছে। কার্টুনটা সরালেই মাকে দেখতে পাবে।
আস্তে আস্তে কার্টুন সরিয়ে ছিদ্র দিয়ে ভিতরে চোখ রাখল। মা এখনও বাথরুমে ঢুকেনি। জয় আর উত্তেজনা ধরে রাখতে পারছে না। ছাদে বসে মার অপেক্ষা করতে লাগল। কয়েক মিনিট পর মিসেস ঝর্ণা বাথরুমে ঢুকল। জয় নিঃশ্বাস বন্ধ করে দেখতে লাগল। ঝর্ণা টুথব্রাশে পেস্ট লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতে লাগল। ঝর্ণা এবার শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করতে লাগল। জয় বুঝতে পারল মা আর বেশিক্ষণ বাথরুমে থাকবে না। জয় হাতের কাজ শুরু করে দিল। 2 মিনিটের মাথায় জয়ের কাজ শেষ হয়ে গেল। ঝর্ণা বাথরুম থেকে বের হল, জয়ও নিচে নামল। দুপুরে মা ছেলে একসাথে খেতে বসল। খাওয়ার পর জয় নিজের রুমে শুয়ে একটা বই পড়তে লাগল। বইতে মা ও ছেলের অনেক গল্প আছে। সে মজা করে গল্পগুলো পড়তে লাগল। ঘণ্টা খানেক পর জয় শুনতে পেল মার ঘরে ফোন বাজছে। ঝর্ণা ফোনে কথা জয়কে ডাকল। জয়, ঘুমাচ্ছিস নাকি? না মা, বলো। তোর বড় জেঠির শরীরটা আবার খারাপ করেছে। বাসায় কেউ নেই। তুই যা তো বাবা। আশেপাশে কোনো ডাক্তার থাকলে সাথে নিয়ে যা। জয় ঝটপট রেডি হয়ে রওনা দিল। জয় পৌঁছে দেখে জেঠির শরীর যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ না। জয়ের জেঠির বয়স 50 বছরের মতো হবে। জয়কে জেঠি নড়ে উঠল। জয়, এসেছিস? জেঠি, তোমার শরীর কি খুব খারাপ? হ্যাঁ বাবা, সকাল থেকে শরীরটা খুব ব্যথা করছে। ডাক্তার ডাকবো? ডাক্তার লাগবে না। এখন কেমন বোধ করছ? ওই যে বললাম, খুব ব্যথা। কোথায় ব্যথা করছে? পিঠে আর কোমরে। ম্যাসাজ দিলে ভালো লাগবে? বুঝতে পারছি না। জয় ম্যাসাজ শুরু করল। কিছুক্ষণ পর জয় বুঝতে পারল জেঠির ব্যথা কমছে। ভালো লাগছে জেঠি? হ্যাঁ বাবা, খুব ভালো লাগছে। ঘুম ঘুম ভাব হচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাও। কয়েক মিনিটের মধ্যে মিনু ঘুমিয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এদিকে জয় বাসা থেকে বের হওয়ার পর মা জয়ের রুমে ঢুকল। ছেলেটা সবকিছু অগোছালো করে রাখে। রুম গোছাতে গোছাতে ঝর্ণা হঠাৎ বালিশের নিচে একটা বই আবিষ্কার করল। বই খুলে দেখে ঝর্ণর চোখ কপালে উঠে গেল, মাথা বনবন করে ঘুরতে লাগল। ছি ছি জয়, এসব কি পড়ে? হারামজাদা আজকে বাসায় আসুক, পিঠের চামড়া তুলে ফেলব। ছি ছি জয়, এত নিচে নেমে গেছে। এই বয়সেই এসব গল্পের বই পড়ে? কি মনে হাতেই ঝর্ণা পড়ার জন্য বই খুলল। পড়তে পড়তে তার 2 চোখ আবার কপালে উঠে গেল। ছি ছি, এমন গল্প কেউ কিভাবে লিখতে পারে? পড়ব না করেও ঝর্ণা গল্পটা পুরো শেষ করল। গল্প পড়ে ঝর্ণা আর থাকতে পারল না। এক দৌড়ে বাথরুমে ঢুকে হরহর করে বমি করে দিল। মুখ ধুয়ে কিছুটা সুস্থ হয়ে বাথরুম থেকে বের হল। কথায় আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সবসময় আকর্ষণ থাকে। ঝর্ণার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। সে ঠিক করল বইটা তার কাছে রাখবে। সব গল্প পড়বে। ঝর্ণা নিজের ঘরে ঢুকে বিছানায় আয়েশি নিতে বসে বইটা খুলল। বই পড়তে পড়তে ঝর্ণা টের পেল তার উরু বেয়ে একটা পানির ধারা পেয়ের দিকে নেমে যাচ্ছে। ঝর্ণা বুঝতে পারল ব্যাপারটা কি হচ্ছে। ঝর্ণা বুঝতে পারছে না জয়কে এই ব্যাপারে কোনো শাস্তি দিবে কিনা। বিকালে জয় বাসায় ফিরল। রুমে ঢুকে দেখে বইটা নেই। বাসায় মা ছাড়া আর কেউ নেই। তাহলে মা কি বইটা নিয়েছে? জয় প্রচণ্ড ভয় পেল। মা যদি বইটা নিয়ে থাকে তাহলে কি হবে? মা যদি গল্পগুলো পড়ে তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। সন্ধ্যার দিকে জয়ের সাথে ঝর্ণার দেখা হল। কি রে, তোর জেঠির অবস্থা কেমন? এখন অনেকটা ভালো। মা ছেলের মধ্যে আরও কিছুক্ষণ কথাবার্তা হল। ঝর্ণা রান্নাঘরে গেল। জয় তার রুমে এসে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই ঝর্ণার কথা ভাবতে লাগল। ওদিকে ঝর্ণা রান্নাঘর থেকে নিজের ঘরে যেয়ে বাকি গল্পগুলো পড়তে লাগল। বেশিরভাগ গল্পই মাছেলের নিয়ে। ঝর্ণা গরম হয়ে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। ঝর্ণা কি করবে? রান্নাঘরে বেগুন নেই। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। ঝর্ণার মাথা খারাপ হয়ে গেছে, কি করছে নিজেই জানে না। হাতের কাছে মোম ছিল। সেটা দিয়ে সেদিনের মতো কাজ সারল। সন্ধ্যার পরে জয় আড্ডা মারতে বের হল। এই ফাঁকে ঝর্ণা জয়ের রুমে ঢুকল। খুঁজতে খুঁজতে বিছানার নিচে কিছু সিডি পেল। একটা সিডি নিয়ে প্লেয়ারে চালিয়ে সোফায় বসল। ঝর্ণা অবাক হয়ে দেখছে। আড্ডায় জয়ের বন্ধুরা মেয়ে ছাড়া অন্য কোনো কথা বলে না। জয়ের আর আড্ডা ভালো লাগছে না। এই মুহূর্তে মাকে দেখতে ভীষণ ইচ্ছা করছে। সে বাসায় চলে এলো।
এদিকে ঝর্ণা শুয়ে তার ছেলের কথা ভাবছে। মুহূর্তেই আবার ভাবছে, ছিক ছিক, নিজের ছেলেকে এসব কি ভাবছি। ধীরে ধীরে জয়কে নিয়ে তার ভাবনা প্রখর হতে লাগল। পরিমল সাহেবের বয়স হয়েছে। এখন আর আগের মতো ঝর্ণাকে তৃপ্তি দিতে পারে না। কখনো কখনো ঝর্ণার চরম পুলক হওয়ার আগেই পরিমল সাহেব হাঁপিয়ে যায়। সব মিলিয়ে ধীরে ধীরে ঝর্ণার সমস্ত ভাবনা জুড়ে তার ছেলে জয় এসে পড়ল। রাতে ঝর্ণা ও জয় একসাথে খেতে বসল। ঝর্ণা আর চোখে লক্ষ্য করল জয় ড্যাব ড্যাব করে তাকে দেখছে। মাঝরাতে জয়ের ঘুম ভেঙে গেল। এদিকে সারারাত ধরে ঝর্ণা ঘুমাতে পারেনি। যখনই চোখ বন্ধ করে তখনই জয়ের চেহারা ভেসে ওঠে। ঝর্ণা বুঝতে পারছে না কি করবে। একদিকে ছেলের প্রতি নিষিদ্ধ টান, আরেকদিকে মা ছেলের সম্পর্ক। স্বামী তাকে যথেষ্ট ভালোবাসলেও তাকে সুখ দিতে পারে না। অবশেষে ঝর্ণা সিদ্ধান্ত নিল কাল দিনে জয়কে বাজিয়ে দেখবে। সে জয়ের মা। জয়ের মনে কিছু থাকলে ভয়ে সে সেটা প্রকাশ করবে না। প্রথম সুযোগ তাকেই দিতে হবে। আমার নাম রবিন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম আর ওকেই বিয়ে করতে চাইতাম। কিন্তু আমার বাড়ির লোকেরা এর বিরুদ্ধে ছিল। তারপরেও আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে সেই মেয়েকে বিয়ে করে নিই। নিজের ইচ্ছায় বিয়ে করার কারণে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেন। আমাদের পাড়ারই একটা মেয়ের সাথে আমার প্রেম হয়ে যায়। ওর নাম শিমলা। শিমলাকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম। শিমলার জন্য আমি আমার বাবা মায়ের সাথে কয়েকবার ঝগড়াও করেছিলাম। তাদেরকে অনেকবার বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি, কিন্তু তারা আমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য রাজি হচ্ছিলেন না। এই কারণে বাধ্য হয়ে শিমলাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে হয়। আমরা দুজনেই নিজেদের পরিবার ছেড়ে অনেক দূরে এই শহরে থাকছি। এখানে আসার পর আমরা স্বামী স্ত্রী নিজের জীবন নতুনভাবে শুরু করে দিয়েছিলাম। আমি শিমলার সঙ্গে কোর্ট ম্যারেজ করে নিয়েছি। আমাদের দুজনের জীবন খুব সুন্দর ছিল। আমি আর শিমলা দুজনেই ভালো ফ্যামিলিতে মানুষ হয়েছি। আমাদের দুজনের বাড়িতেই কোনো জিনিসের কোনো অভাব ছিল না। কিন্তু এখন নিজেদের পরিবার থেকে অনেক দূরে আমাদের অনেক রকম সমস্যার সামনে পড়তে হয়। কিন্তু তারপরেও এই অবস্থা থেকে লড়াই করে আমরা সবকিছু ঠিক করে নিলাম। শিমলা পড়াশোনা জানত, ওর নার্সিংয়ের কোর্স করা ছিল। আমি অনেক দূর অবধি পড়াশোনা করেছিলাম। এই কারণে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাই। এখন আমাদের দুজনের জীবন খুব সুন্দরভাবে কাটছিল। আমরা একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। আমাদের দুজনেরই নিজেদের পরিবারের কথা খুব মনে পড়ত। বাবার রাগের কথা আমি জানতাম, তাই যেমন তেমন ভাবে নিজের মনকে বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু শিমলা নিজের মনকে বোঝাতে পারছিল না। এই কারণেও নিজের মায়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। কিন্তু ওর মা ওকে পরিষ্কারভাবে বলে দিল, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তাই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। তুই আমাদের জন্য মরে গেছিস। নিজের মায়ের এই কথা শুনে ও খুব কান্না করেছিল। সময়ের সাথে সাথে ও নিজের পরিবারের লোকেদের ভুলে গেছিল। কেননা বিয়ের 3 মাস পরে শিমলা জানতে পারল যে ও মা হতে যাচ্ছে। এই খুশির খবরে আমাদের দুজনেরই মাথা থেকে নিজেদের পরিবারের কথা বের করে দিয়েছিল। আর যে সন্তান আসতে চলেছে আর ব্যাপারে চিন্তা করতে লাগলাম। ওর কথা ভেবে ভেবে খুশি হতে লাগলাম। আর তারপরে 9 মাস পূর্ণ হওয়ার পরে আমার স্ত্রী খুব সুন্দর একটা ছেলের মা হয়েছিল, যাকে দেখে আমরা পুরো জীবন কাটাতে পারতাম। ওকে দেখে আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ ভুলে গেছিলাম। ছেলের সঙ্গে আমাদের জীবন খুব ভালো চলছিল। আমরা দুজন স্বামী স্ত্রী খুব খুশি ছিলাম। এভাবেই কয়েক বছর কেটে গেল। আর ধীরে ধীরে আমার ছেলে 8 বছর হয়ে গেল। আমরা ওর ছোট থেকে ছোট খুশির খেয়াল রাখতাম। ও যা বলতো সেটা সময়ের আগেই পূরণ করে দিতাম। জীবন এভাবেই কাটছিল। কিন্তু একদিন যখন আমি অফিস থেকে ফিরছিলাম, তখন হঠাৎই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর লোকজন আমাকে রাস্তা থেকে উঠিয়ে হাসপাতালে পৌঁছে দেয়। আমার স্ত্রীকে ফোন করে দেয়। আমার স্ত্রী আর ছেলে খুব ভয় পেয়ে গিয়েছিল। তারা হাসপাতালে এসে হাউমাউ করে কান্না করতে লাগল। আমি ঠিকই ছিলাম, কিন্তু আমার এক পায়ে গভীর চোট লেগেছিল, যার কারণে আমি চলাফেরা করতে পারছিলাম না। ডাক্তার আমার চিকিৎসা করে বললেন আমাকে প্রায় 2 বছর বেড রেস্টে থাকতে হবে। যদি আমি এদিকে দেন না দিই, তাহলে সারা জীবনের জন্য আমি পঙ্গু হয়ে যেতে পারি। আমার ছেলের স্কুলের খরচ, সংসারের খরচ, এখন তো আবার আমার ওষুধের খরচ কিভাবে জোগাড় হবে, সেটা নিয়ে আমি খুব টেনশনে পড়ে গেলাম।
যেমন তেমন ভাবে আমি হাসপাতাল থেকে ডিসচার্জ নিলাম। কিন্তু ডাক্তার আমাকে বেড রেস্ট নেওয়ার জন্য বলেছিল। কিন্তু আমি যদি বেড রেস্ট নেই তাহলে অফিসে কে যাবে? আর আমাদের সংসার কিভাবে চলবে? যেমন তেমন ভাবে কয়েকদিন তো আমরা কাটিয়ে দিলাম। কিন্তু এরপরে সংসারের অবস্থা বদলাতে লাগল। বাড়িতে সমস্যা শুরু হতে লাগল। ছেলের পড়াশোনাও থেমে যাচ্ছিল, কেননা জমানো টাকাও ছিল না। বারবার আমার কোম্পানির বস আমার চিকিৎসার জন্য টাকা দিয়েছিল, কিন্তু সেও কতবার টাকা দিতে পারে? সংসারে অনেক সমস্যা এসেছিল। বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। এরপর একদিন আমার স্ত্রী বলতে লাগল, তুমি তো জানো আমার নার্সিংয়ের কোর্স করা আছে। আমি নার্সিং হোমে সহজেই চাকরি পেতে পারি। যদি তুমি আমাকে চাকরি করার পারমিশন দাও, তাহলে আমি অ্যাপ্লাই করে দেখি। একমাত্র এভাবেই আমাদের বাড়ির অবস্থা ঠিক হতে পারে। যখন তুমি ঠিক হয়ে যাবে আর চাকরিতে যেতে শুরু করবে, তখন আমি আর চাকরি করব না। আমার স্ত্রী এই কথা বলার সময় সংকুচিত হচ্ছিল, কেননা ও জানত যে আমি মেয়েদের চাকরি করার বিরুদ্ধে ছিলাম। কিন্তু এখন যা অবস্থা তাতে আমি ওকে চাকরি করার পারমিশন দিয়ে দিয়েছি। আমার স্ত্রী একটা বড় নার্সিং হোমে চাকরির জন্য অ্যাপ্লাই করল। আরও সহজেই চাকরি পেয়েও গেল। এভাবে আমার স্ত্রী নার্সের চাকরি করতে শুরু করে দিল। ও আমাকে নিয়ে চিন্তিত ছিল যে ও বাড়ি থেকে বাইরে চাকরি করতে গেলে আমার কি হবে, আমার ছেলের খেয়াল কে রাখবে? আমি ওকে বোঝালাম যে তুমি চিন্তা করো না, মাত্র কয়েকদিনের ব্যাপার, ভগবানের ইচ্ছায় আমার পা ঠিক হয়ে গেলেই তোমাকে আর বাড়ির বাইরে যেতে হবে না। ছেলেকে সকালে স্কুলে পৌঁছে দিয়ে সেখান থেকে নার্সিং হোমে চলে যেত। আমার সমস্ত কাজও করে দিয়ে যেত। আমার এক বন্ধু ছিল যে বেশিরভাগ সময় নাইট শিফট করত। ওর দিনের বেলা ঘুমানোর জন্য একটা ঘর দরকার। এই কারণে আমি ওকে বললাম, তোর ঘর ভাড়া নেওয়ার দরকার নেই। সারাদিন আমার স্ত্রী বাড়ির বাইরে থাকে, শুধু রাতের বেলা বাড়িতে আসে। এই কারণে তুই আমার সাথে আমার বাড়িতে থেকে যা। আমার বন্ধু আগে অন্য শহরে থাকত, কিন্তু এখনো পোস্টিং এখানে হয়েছে। আমি এই কথা বলার পরে ও নিজের জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে এসে গেল। এতে আমার স্ত্রীর কোনো অসুবিধা ছিল না, বরং যত খুশি হয়েছিল যে সারাদিন আমার সাথে থাকার মতো কেউ এসে গেছে। এখনো চিন্তামুক্ত হয়ে নিজের চাকরি করতে পারবে। আমার ছেলেকে স্কুল থেকে আমার বন্ধু নিয়ে আসত। আমার স্ত্রী সবার জন্য খাবার বানিয়ে চলে যেত। আমার বন্ধু দুপুরবেলা খাবার গরম করত। তারপরে আমরা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়তাম। সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমার বন্ধু কথায় কথায় কিভাবে সারাদিন কেটে যেত আমি বুঝতেই পারতাম না। আমার স্ত্রীর চাকরি করার 11 মাস হয়ে গেছে। আমার স্ত্রীর কারণে আমাদের সংসারের অবস্থা আগের মতো হয়ে গেছে, বরং আগের থেকে বেশি ভালো হয়ে গেছে। কেননা আমার স্ত্রী আমার থেকে বেশি টাকা বেতন পেত। একদিন আমার স্ত্রী বাড়িতে এসে আমাকে বলল যে ও ট্রান্সফার ব্যাংকের একটা নার্সিং হোমে হচ্ছে, সেখানেও 6 মাসের ট্রেনিং হবে। এই কারণে আমার স্ত্রী আর কয়েকজন স্টাফ সেখানে যাচ্ছে। আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি যাও, এমনিতেও বেশিরভাগ সময় তোমার নার্সিং হোমে কাটে। যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো। আমার স্ত্রী আমার এই কথা শুনে খুশি হয়ে গেল, আর ও যাওয়ার জন্য গুছানো করতে শুরু করে দিল। মাত্র 6 মাসের ব্যাপার, তারপর আবার এখানে চলে আসবে। আর আমিও ধীরে ধীরে রিকভার হতে শুরু করেছি। ডাক্তার আমাকে বলেছে যে আমি বিছানায় উঠে বসতে পারি, কিন্তু এখনই হাঁটাচলা করতে পারবো না। আমার স্ত্রী খুশি মনে থাইল্যান্ডের জন্য বেরিয়ে পড়ল। আমি আমার স্ত্রীকে বললাম, ওখানে পৌঁছানোর পরে কল করে জানিয়ে দিও, না হলে আমি টেনশনে থাকব। আমার স্ত্রী শিমলা বলল, সেখানে পৌঁছেই তোমাকে ফোন করে দেব। শিমলা যখন ব্যাংকে পৌঁছল তখনও আমাকে কল করে বলে দিল যে ও ভালোভাবেই সেখানে পৌঁছে গেছে, আর পরের দিন থেকেই ডিউটিতে জয়েন করবে। কয়েকদিন এভাবেই কেটে গেল। শিমলা আমাকে প্রতিদিন কল করে বলতো যে ও একদম ঠিক আছে। ও আমার ছেলের সাথে ভিডিও কলে কথা বলতো, যাতে আমরা একে অপরকে দেখে শান্তি পেতে পারি। কয়েকদিন এভাবেই কেটে গেল। কিন্তু হঠাৎ করে শিমলা কাজের চাপের কথা বলে আমাদের সঙ্গে কথাবার্তা কম বলতে লাগল। কখনো বলতো আমি ব্যস্ত, পরে কথা বলবো। আবার কখনো বলতো আমার এখন কথা বলার সময় নেই। কয়েকদিন এভাবেই কেটে গেল। এরপরে 2 দিন থেকে আমি শিমলার করে আসার অপেক্ষায় ছিলাম,
কিন্তু শিমলা আমাকে কল করল না। যখন আমি বল করতাম তখন রিং বাজতে থাকত, কিন্তু ও ফোন রিসিভ করত না। ছেলে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করত যে মা ফোন কেন করছে না, আমাদের সঙ্গে কোনো কথা বলছে না, মা কি আমাদের ভুলে গেছে? এখন আমি ছেলেকে কি বলবো? কিছুই মাথায় আসতো না। আমার মাথায় আসতো না যে বিদেশ যাওয়ার পরে শিমলা কিভাবে আমাদের ভুলে থাকতে পারে। কিছুদিন এভাবেই কেটে গেল। ওদিক থেকে আমার কাছে ফোন আসতো না। যখনই ফোন করতাম তখন ওদের থেকে কল রিসিভ হতো না। বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার বন্ধু আমাকে সান্ত্বনা দিতে চাইত। 2 মাস এভাবেই কেটে গেল। আমার স্ত্রীর ব্যাপারে কিছু জানতে পারছিলাম না। আমার ছেলে বারবার নিজের মাকে মনে করত। একদিন তো ও কান্না করতে করতে বলতে লাগল যে বাবা, আমার তো মনে হয় মা আর এই দুনিয়াতে নেই, তাই সে আমাদের সাথে কথা বলছে না। একদিন আমার বন্ধু এমন একটা কথা বলল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার বন্ধু বলল যে বৌদি হয়তো ওখানে গিয়ে কাউকে পছন্দ করে ফেলেছে, আর সে তার সাথে বিয়ে করে নিয়েছে। না জানি হঠাৎ এসব কি থেকে কি হয়ে গেল। ভগবানের কৃপা ছিল যে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে গিয়েছিলাম, আর ডাক্তার আমাকে হাঁটাচলা করার জন্য বলে দিয়েছিলেন। কিন্তু ভিতরে ভিতরে আমাকে নিজের স্ত্রীর চিন্তা হতো। আমি আমার বন্ধুকে বললাম যেভাবেই হোক আমার থাইল্যান্ড যাওয়া উচিত, আর সেখানে গিয়ে শিমলার খোঁজ করা উচিত। আমার বন্ধু বলতে লাগল, এটা কিভাবে সম্ভব? থাইল্যান্ড এত বড়, সেখানে গিয়ে আমরা ওর স্ত্রীকে কিভাবে খুঁজব? আমি আমার বন্ধুকে বললাম, আমি জানি আমার স্ত্রী কোনো নার্সিংহোমে নার্সের চাকরি করত, আরও ব্যাংকের কোনো নার্সিংহোমে গিয়েছে। সেখানে গেলে আমি ঠিকই আমার স্ত্রীকে খুঁজে নেব, আর আমি ওকে এখানে ফিরিয়ে আনব। আমার বন্ধু বলতে লাগলে, কাজটা যতটা সহজ ভাবছিস এটা ততটা না। আমি বললাম, আমি কিছু জানি না, তুই প্লিজ আমাকে থাইল্যান্ড নিয়ে চল। আমি জোর করাতে আমার বন্ধু আমার সাথে থাইল্যান্ড যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ছেলেকে আমি আমার অন্য এক বন্ধুর বাড়িতে রেখে এলাম। তারপরে আমরা 2 বন্ধু একসাথে থাইল্যান্ড চলে এলাম। আমি জানতাম আমার স্ত্রী কোনো নার্সিংহোমে চাকরি করছিল, আগে হাসপাতালে চাকরি করত। আমি সেখান থেকেও সমস্ত ডিটেলস বের করে নিয়েছিলাম। থাইল্যান্ড পৌঁছানোর পরে আমরা দুজন ডাইরেক্ট সেই নার্সিংহোমে গেলাম যেখানে আমার স্ত্রী চাকরি করত। সেখানে আসার পরে আমি অনেক লোকের কাছে আমার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউই আমার স্ত্রীর ব্যাপারে জানত না। এমনকি আমি হাসপাতালে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও শিমলাকে দেখতে পেলাম না। এখানকার স্টাফরা এটাই বলেছিল যে কিছুদিন এখানে শিমলা ডিউটি করেছিল, কিন্তু তারপরে হঠাৎ এখানে আসা বন্ধ করে দেয়। তারপরেও কোথাও চলে গেছে, সেই ব্যাপারে এরা কিছুই জানে না। আমি তো এই কথা শুনে অবাক হয়ে গেলাম যে এত লোকের মধ্যে থেকে একটা মানুষ গায়েব হয়ে গেছে, কিন্তু এরা কেউ কিছুই জানে না, নাকি এটা জেনেও কেউ কিছু বলছে না। আমি বুঝতে পারছিলাম না। আমি শিমলাকে অনেক খুঁজলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। অনেকদিন পর্যন্ত আমি শিমলাকে এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু ওর কোনো খুঁজি পেলাম না। তারপরে খুঁজতে খুঁজতে হার মেনে নিয়ে চুপচাপ বসে গেলাম, কেননা আমার হিম্মত শেষ হয়ে গেছে। কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার হিম্মতও আমার মধ্যে একদমই নেই, কেননা আমি আমার ছেলেকে কি জবাব দেব? ও তো এটাই ভেবে বসে আছে যে আমি তার মাকে সাথে করে নিয়ে আসব। তাই আমি আমার বন্ধুকে বললাম, তুই এখন ফ্লাইটে করে ফিরে যান, সেখানে গিয়ে নিজের চাকরিতে জয়েন কর, আর আমার ছেলের খেয়াল রাখিস। ও আমার সাথে থাকতে চাইছিল, কিন্তু আমি ওকে জোর করে ফেরত পাঠিয়ে দিলাম। না জানি কেন আমার মন মানছিল না যে আমার স্ত্রী আমাকে ধোঁকা দিয়েছে। ওই চাইলে তো দেশে বসেই আমাকে ধোঁকা দিতে পারত। আমাকে ধোঁকা দেওয়ার জন্য ওর এত দূরে আসার কি দরকার ছিল? যাই হোক, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শিমলার সঙ্গে দেখা না করে এখান থেকে যাব না। বেশি না হলেও একবার অন্তত ওর সাথে দেখা করা আমার খুব প্রয়োজন। আসলে আমি জানতে চাইতাম যে ওর সাথে কি হয়েছে, আর ও আমাদের থেকে কেন দূরে আছে। কেন আমারই নার্সিং হোমের ভিতরে কিছু বর্বর মনে হচ্ছিল, কেননা এখানকার স্টাফ এরা খুবই অদ্ভুত ছিল। আমি ভেবেছিলাম যে যদি এখানে চাকরি করার বাহানায় নিজের স্ত্রীকে খোঁজার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই শিমলার কোনো না কোনো খবর পেয়ে যাব। আমি নার্সিংহোমের সাফাই কর্মীর চাকরির জন্য সেখানকার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললাম, আর তারা আমাকে এখানে চাকরিতে রেখে দিল। এখন আমি এখানে চাকরি করতে লাগলাম। আমার কাজ ঠিকঠাকই চলছিল।
এখানে চাকরি করা অনেক দিন হয়ে গেল। একদিন আমি চুপচাপ বসে নিজের স্ত্রীর মোবাইল নাম্বারে বারবার ট্রাই করছিলাম, কিন্তু মোবাইল বন্ধ ছিল। তখনই হঠাৎ পিছন থেকে একজন ওয়ার্ড বয় আমার কাছে এসে বলতে লাগল, তোমাকে ডক্টর সেন ডাকছেন। আমি ডাক্তার সাহেবের কেবিনে গেলে তিনি বলতে লাগলেন, আমার কিছু ইম্পর্ট্যান্ট ফাইল বাড়িতে থেকে গেছে, তুমি আমার বাড়িতে গিয়ে ফাইলগুলো নিয়ে এসো। আমি বললাম, ডাক্তারবাবু, আমি এখানকার রাস্তাঘাট চিনি না। তিনি বললেন, আমার ড্রাইভার তোমাকে নিয়ে যাবে, তুমি বাড়িতে গিয়ে চাকরি নিয়ে বললেই সে তোমাকে ফাইল দিয়ে দেবে। কিন্তু আমি শিমলার স্বামী এই কথাটা বেশিরভাগ স্থানেই জানত না। আমি ড্রাইভারের সাথে গাড়িতে বসেছিলাম। কিছুক্ষণ পরে সে আমাকে গাড়ি থেকে বেরিয়ে ভিতরে যাওয়ার ইশারা করলে আমি ভেতরে চলে গেলাম। সেখানে যে চাকরানী ছিল আমি তাকে বললাম, ডাক্তার সাহেব কিছু ইম্পর্ট্যান্ট ফাইল বাড়িতে রেখে গেছেন, তার ঘর থেকে নিয়ে এসো। নিয়ে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখুনি নিয়ে আসছি। আমি সবেমাত্র দাঁড়িয়েছিলাম, তখনই হঠাৎ আমার নজর একটা মহিলার উপরে পড়ল। যদিও সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল, কিন্তু না জানি কেন এই মহিলাকে দেখে কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল। আমি তার সামনে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু তখনই সে ঘুরে গেল। এরপর যখন আমি ওর মুখ দেখলাম, তখন যেন আমার হুঁশ উড়ে গেল। আমার এরকম মনে হলো যেন আমি নিজের পায়ের উপরে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতেই নেই। আর সেও আমাকে অদ্ভুত নজরে দেখতে লাগল। হয়তো আমাকে চিনতে পেরেছিল, কেননা সে আর কেউ না, বরং আমার স্ত্রী। আমার স্ত্রী শিমলা, যাকে আমি না জানি কত দিন থেকে খুঁজছি। আজকে ওকে আমি ডাক্তার ঘরে পেয়ে গেলাম। আর ও একদম ঠিকঠাক ছিল। ও আমাকে চিনতে পেরেছিল, তাই তো আমাকে হতবাক চোখে দেখছিল। আমি ওকে বললাম, শিমলা, তুমি এখানে কি করছো? তুমি জানো আমি তোমাকে না জানি কবে থেকে খুঁজছি। আমাকে দেখে শিমলার চোখে জল এসে গেল। তারপরেও আমাকে বলতে লাগল, রবিন, তুমি এখানে কিভাবে আসলে? তুমি জানো আমি ভগবানের কাছে রোজ প্রার্থনা করি তোমার সাথে আমার কথা বলিয়ে দেওয়ার জন্য। আমি বললাম, কিন্তু তুমি এখানে কি করছো? আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার স্ত্রী বলতে লাগল, আমি তোমার সাথে এভাবে যেতে পারবো না। এই ডাক্তার আমাকে এখানে বন্দী করে রেখেছে। যদি তুমি আমাকে এখান থেকে মুক্ত করতে চাও, তাহলে আমাকে সাহায্য করো, কেননা আমি এখান থেকে সহজে বেরোতে পারবো না। আমার সমস্ত ডকুমেন্টস ডাক্তারের কাছে আছে। তুমি সেগুলো উদ্ধার করতে পারলে তবেই আমি এখান থেকে পালাতে পারব। ডাক্তার চলে আসার আগে তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। এখানের ডাক্তার আমাকে অনেক দিন যাবত বন্দী করে রেখেছে। আমি এখান থেকে মুক্তি চাই। আমার স্ত্রীর কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি তার সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে আমি আমার স্ত্রীকে সেখান থেকে বাঁচিয়ে আমার দেশে নিয়ে এলাম। আমার স্ত্রী অনেক সুন্দরী ছিল, আর তাই ডাক্তার আমার স্ত্রীকে পছন্দ করে ফেলেছিল, আর তাই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। শিমলা এই প্রস্তাবে রাজি ছিল না, আর তাই তাকে তার বাসায় আটকিয়ে রেখেছিল। এখন আমি আমার স্ত্রীকে সেখান থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসলাম।